Hello students, welcome to SB Math Stat Physics class. আজকে আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার শুরু করব যেটাকে বলে মোশন ইন আ স্ট্রেট লাইন কিংবা মোশন অ্যালং আ স্ট্রেট লাইন, মানে সোজা কথা সরল রেখায় গতি। এটা নিয়েই আজকে আমরা আমাদের এপিসোড শুরু করব। এপিসোড 1 পার্ট 1 কি অপেক্ষা করছে সেটা চলো দেখি। তাহলে শুরু করি। মোশন ইন আ স্ট্রেট লাইন, এপিসোড 1 পার্ট 1। দেখা যাক কতগুলো পার্টে এই চ্যাপ্টারটাকে আমরা শেষ করতে পারি। ফিজিক্সের এই যে চ্যাপ্টার এবং তারপরে বেশ কিছু চ্যাপ্টার্স ফিজিক্সের যে ব্রাঞ্চে বিলং করে সেটাকে মেকানিক্স বলে। মেকানিক্স। তাহলে আমরা ভাবতে পারি যে আমরা মেকানিক্সের একটা এপিসোড শুরু করছি, সেখানে পার্টিকেলের মোশন একটা স্ট্রেট লাইনের অ্যালংয়ে আছে। পার্টিকেলের মোশন একটা স্ট্রেট লাইনে আছে, এর মানে কি? প্রথম কথা আগে জানি যে পার্টিকেল কাকে বলে। পার্টিকেল আর এমনি একটা বডি, এর মধ্যে কি তফাৎ? যেমন ধরো এইটা তো একটা বডি, দেখো এইটা কিন্তু এই অ্যাক্সিসের অ্যাবাউট এরকম রোটেট করতে পারে, এই রকমভাবে রোটেট করতে পারে, আবার এই রকমভাবেও রোটেট করতে, এই রকমভাবেও রোটেট করতে পারে। তাহলে যে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত এরকম যে একটা বডি তার নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে, নিজে কটা অ্যাক্সিস আছে? এই একটা অ্যাক্সিস আছে, এই একটা অ্যাক্সিস আছে, এই একটা অ্যাক্সিস আছে, তার অ্যাবাউটে রোটেট করতে পারে। পার্টিকেল হলো এমন একটা বডি বা এমন একটা খুব ছোট বডি যে নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করতে পারে না। তাহলে দুরকমভাবে একটা পার্টিকেলকে ভাবা যেতে পারে। একটা হলো ভেবে নাও যে এটা প্রায় একটা বিন্দুর মতো, যার কোনো নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেশন নেই। যদিও সাব অ্যাটমিক পার্টিকেলসের দুনিয়ায় আমরা জানি যে ইলেকট্রন, বা আমরা দেখব ইলেকট্রন, প্রোটন, এগুলোর ক্ষেত্রেও তার নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেশন আছে। অর্থাৎ ঠিকভাবে স্ট্রিক্টলি স্পিকিং তারাও ঠিক পার্টিকেলের ক্যাটেগরিতে বিলং করে না। কিন্তু আমরা এরকম একটা কল্পনা করছি যে তার নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে কোনো রোটেশন নেই। কিংবা তুমি বড় বড় বডিও নিতে পারো, যদি দেখো যে ওর মোশনটা এমন যেখানে ও তার নিজের অ্যাক্সিসগুলোর অ্যাবাউটে ওর কোনো রোটেশন নেই, তাহলে ওই ধরনের বডিকেও ভেবে নিতে পারো একটা পার্টিকেল, বা একটা পার্টিকেলের মোশন আর ওই বডির মোশনের মধ্যে কোনো তফাৎ হবে না। কিন্তু যখন অ্যাক্সিসের অ্যাবাউটে যদি মোশন থাকে তখন কিন্তু শুধুমাত্র পার্টিকেলের যে মোশনটা আমরা এখন স্টাডি করছি তার সাহায্যে সেই বডির মোশন আমরা ডিটারমাইন করতে পারবো না। তো সেগুলোও আমাদের সিলেবাসে আছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে মোশনটাকে ডিটারমাইন করব, তো যখন আমরা ওই জায়গায় পৌঁছবো তখনই দেখব। তাহলে আপাতত একটা পার্টিকেল বলতে তুমি ভেবে নিতে পারো এইরকম একটা ছোট একটা পয়েন্ট ভেবে নিতে পারো। আর সবসময় একটা পয়েন্ট ভাবলেই ভালো। এমনকি বড় সড়ো যদি এরকম কিছু আঁকো তাহলেও তুমি ভেবে নেবে যেন এটা একটাই পয়েন্ট আছে, যেন এটা একটা পয়েন্ট। এইরকম পয়েন্ট করে ভাবলে দেখবে যে বেশ
সুবিধাজনক একটা ব্যাপার হবে। আর দেখতেই পাবে যে পার্টিকেলের মতন মোশন আমরা কখন ভাবতে পারবো, যখন এই ধরনের বডি নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে, দেখবে যে কোনো বডিরই নিজের অ্যাবাউটে কটা অ্যাক্সিস আছে, নিজের 3টে অ্যাক্সিস আছে। যেমন দেখো এইটা আবার বলছি, এই দেখো এই একটা অ্যাক্সিস আছে যার অ্যাবাউটে এই যে এরকম রোটেশন হচ্ছে, দেখতে পাচ্ছ। আবার দেখো এই একটা অ্যাক্সিস আছে এইদিকে যার অ্যাবাউটে এইরকম রোটেশন হচ্ছে। আবার দেখো একটা এইরকম অ্যাক্সিস আছে এইরকম যার অ্যাবাউটে এইরকম রোটেশন হচ্ছে। অর্থাৎ এইরকম একটা রোটেশন আছে, এইরকম একটা রোটেশন আছে, আর এই হলো আরেকটা রোটেশন। বুঝতে পেরেছ? অর্থাৎ এইরকম রোটেশন, এরকম এই যে 3খানা রোটেশনের মধ্যে কোনো ধরনের রোটেশন থাকা চলবে না যখন আমরা পার্টিকেলের মোশন স্টাডি করছি। এটা প্রথম, যেটা একদম মনের মধ্যে গেঁথে রেখে দাও। এবার আসি যে একটা পার্টিকেলের মোশন একটা স্ট্রেট লাইনের অ্যালঙ্গে হচ্ছে। এর মানে কি? এর মানে হলো যে পার্টিকেলটা এমনভাবেই মুভ করছে যে পার্টিকেলটা যে পাথ ডিসক্রাইব করেছে সেটা একটা স্ট্রেট লাইন বা একটা স্ট্রেট লাইনের অংশ। বুঝতে পেরেছ? এমন কি কোনো এক্সাম্পল দিতে পারবে যেখানে একটা পার্টিকেলের মোশন তুমি দেখতে পাও একটা স্ট্রেট লাইনের অ্যালঙ্গে আছে? নিশ্চয়ই দেখতে পাওয়া যায়। জাস্ট একটা পার্টিকেলকে, মানে ধরা যাক তুমি যদি বড় সড়ো কিছু ভাবো, যাতে রোটেশন তো নেই, ও ঠিক মাঝখানে ওর যে সেন্টার অফ মাস, মানে একদম মাঝখানে সেন্ট্রয়েডের মতন যে পয়েন্টটা ভাবতে পারো, সেটাকে তার বদলে ভেবে নাও। তা যদি আমি একটা বল ছেড়ে দিই, তাহলে ঠিক ওই সেন্টারটা, যদি একটা ইউনিফর্ম বল যদি ছেড়ে দিই উপর থেকে, তা ঠিক ওর সেন্টারটা কি দেখবো? একটা স্ট্রেট লাইন পাথ ডিসক্রাইব করেছে। ঠিক আছে, সেটা তো আমরা হামেশাই দেখতে পাই। জাস্ট তুমি ছেড়ে দাও, সোজা নেমে যাচ্ছে, অর্থাৎ একটা স্ট্রেট লাইন মোশন। আবার মনে রাখবে যে পার্টিকেলের মোশন ইন আ স্ট্রেট লাইন তখনও বলতে পারি যখন ধরা যায় একটা সোজা তার, একটা স্ট্রেট ওয়্যার দেওয়া আছে, আর একটা পার্টিকেল বাধ্য আছে ওই স্ট্রেট লাইনে মুভ করতে, তখনও পার্টিকেলটা কি একটা স্ট্রেট লাইনে মুভ করছে। তাহলে মোট কথা, যদি আমরা দেখি যে পার্টিকেলটা যেভাবে মুভ করছে সেটা একটা স্ট্রেট লাইনের পার্ট, তখনই আমরা বলবো যে পার্টিকেলের মোশনটা হচ্ছে একটা স্ট্রেট লাইন মোশন। তো সেটাই আমরা কিভাবে এই মোশনটাকে কন্ট্রোল করব, মানে কিভাবে আমরা বুঝবো, কিভাবে আমরা ডিটারমাইন করব, সেটাই আমি এখন বলছি। মূল বিষয়ে প্রবেশ করার আগে আরও কিছু দু একটা কনসেপ্টকে আমরা একটু দেখে নিই, যেগুলো নিয়ে একটু ছাত্রদের মধ্যে ভুল ধারণা আছে বা খুব স্পষ্ট ধারণা নেই। ধরো একটা বল জাস্ট উপর থেকে এরকম নিয়ে জাস্ট আঙুলটা আলগা করে দাও, তাহলে কী হবে? বলটা পড়া শুরু হবে, ঠিক আছে, আর একদম স্ট্রেট লাইনে মুভ করবে। আর একটু আগেই বললাম যে এই এত বড় বলকে ভেবে নেবে একটা পয়েন্ট, ওটা যেন কোথায় আছে? ঠিক ওর সেন্টারে আছে। ওরকম না ভাবলেও চলে, মোট একটা অত বড় জায়গায় জাস্ট একটা পয়েন্ট ভেবে নাও। ওই ছোট্ট একটা পয়েন্ট উপর থেকে নিচে পড়ছে, ঠিক আছে? তাহলে এটাকেই আমরা এখন ছবিতে এঁকে একটু দেখি যে কীরকম ব্যাপারটা হয়। তাহলে ছবিটা আঁকা যাক। তাহলে বলটা যদি উপর থেকে আমরা নিচে ফেলি, তাহলে পাথ অফ দ্য পার্টিকেল নিশ্চয়ই এরকম হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আমরা সব থেকে ভালো কি, কখন থেকে আমাদের মোশনটা দেখা উচিত? ওই মোমেন্ট থেকে দেখাটা সব থেকে ভালো হবে যেই মোমেন্টে ফিঙ্গারটা ওই বলকে লিভ করলো। জাস্ট আঙ্গুলটা যেই মুহূর্তে ছেড়ে দিল বলটাকে, ওই মুহূর্ত থেকেই পুরো মোশনটা দেখা শুরু করো। ধরা যাক ওই জাস্ট যখন ফিঙ্গারকে ও লিভ করলো বলটা,
তখন বলটা এখানে আছে, ঠিক আছে? তো তুমি ভাবলে আমি এখানটা এঁকেছি কেন? প্রথমেই বলছি যে আমরা এইটা দেখতে পেলাম যে পাথটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, তো আমরা ওর বেশিও এঁকে দিলে আমাদের কোনো অসুবিধা কিছু নেই। তুমি চাইলে নাও আঁকতে পারো, চাইলে আঁকতেও পারো, নট আ প্রবলেম। তবে আঁকলেই বেশি ভালো, কারণ সাবসিকুয়েন্ট মোশনটা হয়তো তখন এটা লেগে যেতে পারে। ইনফ্যাক্ট এটা আরেকটু নিচে আঁকলেই হয়, যদি উপরটা আরেকটু বেশি জায়গা থাকে। তবে এখন একটু বোঝাচ্ছি তো, যত পরে এগোবে তত আরও দেখবো আমরা। তো এইটাই হচ্ছে, এটা হলো আমাদের ইনিশিয়াল পজিশন। তো আমি এই মোমেন্ট থেকে টাইমটাকে তো কাউন্ট করতেই পারি। তো ধরলাম এই পয়েন্টে টাইমটা হলো 0। এখন এর ইউনিটটা কি নেবে? তো এসআইতে টাইমের ইউনিট হয় সেকেন্ড, তো তুমি চাইলে সেকেন্ড নিতে পারো, তবে তুমি মিনিটেও মেজার করতে পারো, মাইক্রো সেকেন্ডে করতে পারো, মিলি সেকেন্ডে করতে পারো, পিকো সেকেন্ডেও করতে পারো। সেটা ডিপেন্ড করছে তোমার যন্ত্রটা, যে ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি মেজার করছো, ওর প্রেসিশন কত। তো আমি ধরলাম এখানে অত এইসব ভাবার দরকার নেই, আমি এটা ধরলাম যে এটা হলো 0 সেকেন্ড। তো টাইম যখন 0 সেকেন্ড, মনে রাখবে এই টি বলতে বোঝাচ্ছে টাইমের নোটেশন, ঠিক আছে? তো টাইম হচ্ছে ইকুয়াল টু 0 সেকেন্ড। কোথায়? যখন পার্টিকেলটা এখানে আছে। এবার কি হচ্ছে, ঘড়িটা তো ক্লকটা স্টার্ট করে দিচ্ছ, তাহলে কি সময় এগিয়ে চলেছে, এবং সেই অনুযায়ী এই যে বডিটা বা বলটা, যেটাকে আমরা এখানে পার্টিকেল ভাবছি, কেন পার্টিকেল ভাবছি? কারণ বলের নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে কোনো রোটেশন নেই। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে এই বলটা বা পার্টিকেলটা নিচে নামছে। তো ধরা যাক যখন টিটা হচ্ছে 5 সেকেন্ড, তখন বলটা এখানে। এবার বলো তো দেখি, এই পয়েন্টে বলের বা যেটাকে আমি পার্টিকেল ভাবছি তার ভেলোসিটি কত? এই পয়েন্টে ভেলোসিটি কত? তাহলে ভেলোসিটিটা কত? যেহেতু জাস্ট এই মোমেন্টেই ফিঙ্গার থেকে লিফট করলো এবং ফিঙ্গারে লাগা অবস্থায় ভেলোসিটি 0 ছিল, জাস্ট ছেড়ে দিলাম, তাহলে ওই মোমেন্টে 0ই, তাই না? তাহলে এটা ধরলাম 0। ধরা যাক কি ইউনিট নেবে, ধরা যাক মিটার পার সেকেন্ড। তা 0 মিটার পার সেকেন্ড হচ্ছে এই পয়েন্টের ভেলোসিটি, ঠিক আছে? এখন এটা যদিও 0, কিন্তু ডিরেকশনটা কোন দিকে? নিচের দিকে, এটাও বুঝতে পারা যাচ্ছে। এদিকে ভেলোসিটি হচ্ছে নিচের দিকে। এবার যখন টিটা 5 সেকেন্ড, তখন ভেলোসিটি কি 0 থাকবে? থাকবে না। খুব স্বাভাবিকভাবে কি হবে, ভেলোসিটি আস্তে 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 বাড়বে। তো আমি কিছু পারফেক্ট হিসেব বলছি না, শুধু এমনি একটুখানি ভেবে নাও যে এখানে ভেলোসিটি ধরলাম, সাপোজ ধরে দিলাম আমরা 3 মিটার পার সেকেন্ড। তাহলে ডিরেকশনটা কোন দিকে? এই দিকে। তুমি এখানেও অ্যারো দিতে পারো, এদিকেও দাও, ঠিক আছে? এদিকেই দাও, তাহলে যাও ভেলোসিটিটা এই দিকে। এইবার কেন আমি ছবিটা আঁকলাম এখন আমি বলছি। যদি ধরা যাক তুমি বলো ভেলোসিটি কত, তো এই কথাটার কোনো মানে নেই। প্রথমত ভেলোসিটিটা কার, ভালো করে রিফ্রেজ করবে, মানে ফ্রেজিং অফ দ্য পুরো কথাটার যে ফ্রেজিং, সেটা একদম ঠিকঠাকভাবে করবে। তাহলে কি হচ্ছে, প্রথম কথা হলো ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। তো শুধু ভেলোসিটি বলে কোনো কথা হয় না, কিন্তু এটা বলেও কোনো কথা হয় না। কারণ কি, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল মানে কি? এই পয়েন্টের কথা বলা হচ্ছে না, এই পয়েন্টের কথা বলা হচ্ছে না, এই পয়েন্ট 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 না, এই পয়েন্ট, মানে কোন পজিশনে পার্টিকেলটা আছে সেই কথাটার উল্লেখ খুব জরুরি। তো সেটা পজিশন করেও বলতে পারো, আবার টাইম করেও বলতে পারো, যে কোন সময়, ঠিক আছে, অ্যাট হোয়াট টাইম ভেলোসিটি। তাহলে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, ঠিক আছে, অ্যাট টাইম, ধরা যাক টি ইকুয়াল টু সাপোজ 3 সেকেন্ড,
ঠিক আছে, এইরকম একটা কথা হতে পারে। অথবা এভাবেও কথাটা লিখতে পারো, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, ঠিক আছে, ঠিক আছে, when it is, ঠিক আছে, in a position, at a position, at a position, কিছু একটা লিখতে হবে যাতে পজিশনটা মেনশনড হয়। এই কারণে বলছি ভেলোসিটি তুমি যেই বলবে তখন তোমার কখন বা কোন পজিশনে এই কথাটা বলতে হবে। কিন্তু এমনকি পজিশনেও চলে এসো, আমি যদি বলি পার্টিকেলের পজিশন বলো, এটারও কোনো মানে নেই। পার্টিকেলের পজিশন কোন টাইমে, বুঝতে পেরেছো? সুতরাং পজিশন যেটা দেখবে যে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্টকে দেয়, ওই পজিশনটাও কখন, কোন মোমেন্টে, কোন ইনস্ট্যান্টে, এই কথাটা খুব স্পষ্ট করে বলবে। ভাববে তো বটেই, বলবেও, লিখবেও, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভাবা। ভাবনার মধ্যে যদি এই সমস্ত টার্মসগুলো বাদ চলে যায় তাহলে আসলে কিছুই করতে পারবে না। বুঝতে পেরেছো? বি ভেরি কেয়ারফুল। আরেকটা কথা দেখো, অ্যাক্সেলারেশনও শুনেছো। এখন এখানে অ্যাক্সেলারেশন, এখানে অ্যাক্সেলারেশন, এখানে অ্যাক্সেলারেশন, এখানে অ্যাক্সেলারেশন, প্রত্যেকটা পয়েন্টে অ্যাক্সেলারেশন, এই কথাটাও বলতে হবে। যদিও আমরা এই পার্টিকুলার ক্ষেত্রে জানি যে যদি একটা বল এভাবে ড্রপ করে দেওয়া হয় তাহলে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট হয় এবং সেটাকেই বলা হয়ে থাকে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। কিন্তু একটুখানি কল্পনা করে নাও যে এমন একটা সিচুয়েশন আছে যে পার্টিকেলটা স্ট্রেট লাইনেই মুভ করছে কিন্তু অ্যাক্সেলারেশনটা পজিশন টু পজিশন ভ্যারি করছে। ভাবা যেতে পারে কি না? নিশ্চয়ই ভাবা যেতে পারে। তখনও তোমাকে তাহলে অ্যাক্সেলারেশন কোন পজিশনে এই কথাটাকে বলতে হবে। আর এখানেও মনে রাখবে যে পজিশন বলো, ভেলোসিটি বলো, অ্যাক্সেলারেশন বলো, এইগুলো যেহেতু এগুলো ভেক্টর কোয়ান্টিটিস, এগুলো বলতে গিয়ে ডিরেকশনটা মানে অ্যারোটা কোন দিকে সেই কথাটাকে খুব স্পষ্ট করে উল্লেখ করবে। তাহলে একটা নাম্বার টুগেদার উইথ অ্যান অ্যারো, এই জিনিসটা ভেক্টরের যে ব্যাপারটা সেটাকে টেক কেয়ার করতে পারলো। তার মানে তার পুরো সমগ্রটা এভাবে ব্যক্ত হয়ে গেল। ভেক্টর বলতে গেলে সবসময় তোমাকে ভেক্টর চিহ্ন দিয়ে লিখতে হয় তার কোনো মানে নেই, যে কোনো রকমভাবে ব্যক্ত করাটা নিয়ে কথা। যেহেতু পার্টিকেলের মোশনটা একটা স্ট্রেট লাইন মোশন, তাহলে হয় অ্যারোটা উপর দিকে হবে বা অ্যারো নিচের দিকে হবে, এ কারণে ব্যাপারটা বলাটা মতো ভেক্টর চিহ্নটা এখানে কোনো প্রয়োজন পড়বে না। এভাবে ব্যক্ত করে দিলেই পুরো কথাটা এর মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। বুঝতে পেরেছো? শুধু শেষ একটা কথা বলে রাখি, ধরা যাক কোনো একটা পার্টিকুলার পজিশন নিলাম, ধরা যাক কিউ নিলাম, সেই পজিশনটা ধরে যাক, তখন টাইমটা টিটা হচ্ছে ধরা যাক t1 সেকেন্ড। এই টিটা মনে রাখবে সিম্বল ফর টাইম, ঠিক আছে? বাঁ দিকে যে টিটা লিখবে, বাঁ দিকে যে টিটা লিখবে সেটা হচ্ছে সিম্বল ফর টাইম, আর ডান দিকে যেটা লিখবে সেটা হচ্ছে কোন টাইমে কথাটা হচ্ছে। দিস ইজ দ্য মানে শর্ট ফর্ম ফর টাইম। এটা কিন্তু মেজার না, এদিকে মেজার, মানে এমনকি টি ইকুয়াল টু টি সেকেন্ডও লেখা যায়, এমনও লিখতে পারো টি ইকুয়াল টু টি সেকেন্ড। তাহলে এটা হচ্ছে টাইম, মানে হলো যখন টাইমটা হলো টি সেকেন্ড তখন। সেটা নিয়ে আমি আরও পরে কথা বলছি বিস্তারিত, ঠিক আছে? তো যখন আমি যদি এরকম বলি যে কিউ পজিশন, মানে অর্থাৎ যখন টিটা টি সেকেন্ড, তখন ভেলোসিটি হচ্ছে, ধরা যাক যখন টি ইকুয়াল টু টি সেকেন্ড, অর্থাৎ যখন পার্টিকেলটা কিউ পজিশনে আছে, আমি যদি বলি ভেলোসিটিটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, তাহলে কি আমি পুরো কথাটা বলেছি? না। তার কারণটা হলো এর সঙ্গে তোমাকে এই ডিরেকশনটাও বলতে হবে, মানে অর্থাৎ অ্যারোটা বলতে হবে। এটা কি উপর দিক নাকি নিচের দিক? তুমি এমনকি ছবিতে এরকম লিখে দিলেও চলবে। যদি এরকম আঁকো তাহলে ভেলোসিটি হচ্ছে এত উপরের দিকে, আর যদি তুমি এরকম অ্যারো দাও তাহলে এর মানে হলো নিচের দিকে। বাস পাশে লিখে দিলেই হবে। যে কোনো রকমভাবে ব্যক্ত করা নিয়ে কথা, তার জন্য প্রচুর শব্দ ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই।
বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা। একই রকমভাবে অ্যাক্সেলারেশনের ক্ষেত্রেও একই কথা, ঠিক আছে, ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রেও একই কথা, আর পজিশনের ক্ষেত্রেও আসলে একই কথা, কিন্তু পজিশনটাকে আমরা কিভাবে ব্যক্ত করব, আসলে পজিশনকে ব্যক্ত করব আমরা ওয়ান ডাইমেনশন কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে, সেটাই আমি এখন আলোচনা করব। এবার আমরা মোশন ইন আ স্ট্রেট লাইনের মেইন থিওরিটিক্যাল পার্টে চলে আসি। ধরা যাক যে পার্টিকেলটা স্ট্রেট লাইনে মুভ করছে, ওই স্ট্রেট লাইনটাই আমি এখানে এঁকেছি। মনে রাখবে এই স্ট্রেট লাইনের যে কোনো শেষ আছে তা নয়। এর মানে এটা নয় যে পার্টিকেলটাও পুরো স্ট্রেট লাইন জুড়ে মুভ করছে, তা নাও হতে পারে, কিন্তু পার্টিকেলটা এর কোনো পার্টে মুভ করেছে এমনও হতে পারে, কোনো পার্ট ধরে মুভ করেই চলেছে, মানে অসিলেট করে চলেছে এমনও হতে পারে। ইট ক্যান বি এনিথিং, এমনকি ইনফিনিটিতে চলে গেল এমনও হতে পারে। ধরা যাক এখান থেকে শুরু করে ইনফিনিটিতে চলে গেল এমনও হতে পারে, এখান থেকে এদিকেও চলে যেতে পারে, তাও হয়ে যেতে পারে। কিন্তু তুমি যে লাইনটা যেটা আঁকবে সেটা কিন্তু অলওয়েজ একটা স্ট্রেট লাইন, দুদিক থেকে নেভার এন্ডিং। বুঝতে পেরেছো? এইবার এই যে লাইনটা আছে বা যেটাকে নিলে তুমি, এই লাইনকে তুমি এক্স অ্যাক্সিস নাম দিতে পারো, ওয়াই অ্যাক্সিসও নাম দিতে পারো, জেড অ্যাক্সিস নাম দিতে পারো, বা এস অ্যাক্সিস নাম দিতে পারো, স্মল এস, এস অ্যাক্সিসও নাম দিতে পারো, বা এছাড়া অন্য যে কোনো নামও দিতে পারো। শুধু অবশ্য টি অ্যাক্সিস নাম দেবে না, কারণ টি তো স্ট্যান্ডস ফর টাইম, তো অন্য যে কোনো নামও দিতে পারো। তাহলে আমরা এখানে পুরো এক্স অ্যাক্সিস নাম নিয়ে করছি। যদি তুমি ওয়াই অ্যাক্সিস নাম নিয়ে করো, তাহলে যেখানে যেখানে আমি এক্স লিখেছি বা লিখবো, সেখানে সেখানে তুমি এক্সকে ওয়াই দিয়ে রিপ্লেস করে দেবে, আর জেড অ্যাক্সিস নিলে জেড দিয়ে রিপ্লেস করে দেবে, এস অ্যাক্সিস নিলে এস দিয়ে রিপ্লেস করে দেবে। এই হলো কথা। তো আমরা এক্স অ্যাক্সিস নামটাকেই রাখলাম। এবার তোমার কাজ হচ্ছে এই স্ট্রেট লাইনে একটা পছন্দের পয়েন্ট নাও, মানে একটা পয়েন্ট নাও যেটাকে তুমি পছন্দ করছো। মনে রাখবে পছন্দের সবসময় কোনো না কোনো কারণ থাকে। এখন এই কারণটা কিভাবে ঠিক হবে, সেটা কোশ্চেনটা কেমন তার উপরে দাঁড়িয়ে ঠিক হবে। ঠিক আছে? আগের থেকে কোনো কিছু কল্পনা করে নেবে না কিন্তু। তো আমরা নিলাম, ধরা যাক এই পয়েন্টটাকে নিলাম সেই আমাদের পছন্দের পয়েন্ট। এখানে আমি লিখে রাখছি আ পয়েন্ট অফ মাই চয়েস। এখানে মাই বলতে কিন্তু তুমিও হতে পারো, আমিও হতে পারি, তোমার বন্ধু বান্ধব হতে পারে, যে কেউ হতে পারে। বিভিন্ন মানুষের পছন্দ বিভিন্ন, সেরকমভাবে এই পয়েন্ট এখানে না নিয়ে অন্য যে কোনো জায়গায় নিতে পারে। তাহলে যে পয়েন্টটাকে নেবে ইউজুয়ালি নাম দেবে ও, ও নাম দেবে। ঠিক আছে? এবার এটা দুটো ডিরেকশন পেয়ে যাচ্ছি। একটাকে নাম দাও পজিটিভ ডিরেকশন, একটাকে নাম দাও নেগেটিভ ডিরেকশন। তো ধরা যাক তোমার ইচ্ছা, এইটাকে নাম দিলাম পজিটিভ ডিরেকশন, আর এইটাকে নাম দিলাম আমরা, এদিকেরটাকে নাম দিলাম হচ্ছে, এদিকেরটাকে নিলাম আমরা নেগেটিভ ডিরেকশন। এদিকটাকে পজিটিভ ডিরেকশন নিয়েছি, এদিকটাকে নেগেটিভ ডিরেকশন নিয়েছি। তুমি যদি চাও এই দিকটাকে পজিটিভ ডিরেকশন নিতে পারো, এই দিকটাকে নেগেটিভ ডিরেকশন নিতে পারো, পুরোপুরি তোমার ইচ্ছে আছে। বুঝতে পেরেছো? তো এটাকে যদি নিই, আর এক্স অ্যাক্সিস নাম দিয়েছি, তাহলে এটাকে নিয়ম অনুযায়ী ক্যাপিটাল এক্স লেখা উচিত, এটাকে এক্স ড্যাশ লেখা উচিত। তাহলে মনে রাখবে এইটাকে আমরা কি নিয়েছি, পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস আমি নিয়েছি। তুমি চাইলে কিন্তু এটাকে নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস নিতে পারো। আর এটাকে নিয়েছি আমরা নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। বুঝতে পেরেছো? এবার ধরা যাক
টি ইনস্ট্যান্টে পার্টিকেলটা পি পয়েন্টে আছে। বুঝতে পেরেছ? বলো হ্যাঁ। নিশ্চয়ই হ্যাঁ বলবে, কিন্তু এত সহজ কথা না। এবার এটা নিয়ে একটু কথা বলছি। আগে এগুলো তো নিশ্চয়ই বুঝে গেছো, আর ভিডিও রিওয়াইন্ড করলে তো দেখে ফেলবে আবারই। কিন্তু আমি বারবার তোমাদের বলছি, প্রত্যেকটা লেকচারেই মনে রাখবে আমি এই কথাটা বলছি, না বলে থাকলেও মনে রাখবে এই কথাটাই আমার মূল কথা, যে ভেবো না যে এই ভিডিওটা হচ্ছে একটা সিনেমা বা নাটক, দেখে নিলাম হয়ে গেল। খাতায় করবে। ভেবে নাও যে একটা ক্লাস চলছে আর তুমি খাতায় লিখছো, খাতায় বুঝিয়ে 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 লেখো। বুঝতে না পারলে ভিডিওটাকে রিওয়াইন্ড করো, একটু সময় নাও, একটু যত্ন নাও, একটু মনোযোগ দাও। দেখবে প্রথম প্রথম তোমাদের যদি একটু কষ্ট হয়ও, একটু অস্বস্তিও হয়, দেখবে যে ঠিক কিছু দিন বাদে ভালো করে বুঝতে পেরে যাবে। তখন কিন্তু খুব ভালো লাগবে, একটা আনন্দের অনুভূতি হবে। সে যাকে, তাহলে আমি এগুলো এখন মুছে দিচ্ছি। এটা হলো পজিশন অফ দ্য পার্টিকেল at an instant t। আমি দেখো এখানে খুব ইউনিট লিখছি না, ইউনিট যা খুশি তুমি লেখো, পরে যখন মনে করবে লিখবে। সেকেন্ড লিখতে পারো, মিলি সেকেন্ড লিখতে পারো, যা খুশি। আমি এখানে কোনো ইউনিট লিখছি না। আন্ডার আ মেজারিং সিস্টেম, হ্যাঁ, টি এটা মেজার করা হয়েছে। তো তোমরা কি কথাটা বুঝতে পেরেছো? মনে হয় এটা কিন্তু ঠিক বোঝার কথা না। এবার আমি বলছি, অ্যাট অ্যান ইনস্ট্যান্ট টি, এই কথাটার কি মানে? এর মানে হলো যে সময়কে কাউন্ট করো তোমার পছন্দের একটা মোমেন্ট থেকে। এই যে অ্যাট অ্যান ইনস্ট্যান্ট টি মানে কি? এর মানে হলো যে তুমি টাইম কাউন্ট করো তোমার পছন্দের একটা মোমেন্ট থেকে। মনে রাখবে, তোমার যে পছন্দ করা মোমেন্ট আর আমার পছন্দ করা মোমেন্ট আলাদা হতে পারে, বা তোমার পছন্দ করার মোমেন্ট তোমার বন্ধুর পছন্দ করার মোমেন্টও আলাদা হতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু তুমি বা তোমাদের সকলেরই কাজ হচ্ছে একটা মোমেন্ট পছন্দ করা। সেই মোমেন্ট যেটা পছন্দ করলে ওই মোমেন্ট থেকে টি টাইম বাদে পার্টিকেলকে পি পয়েন্টে দেখলে, এটাই হচ্ছে এই কথাটার মানে। তাহলে এই কথাটার মানে আমি এখানে স্পষ্ট করে লিখে দিচ্ছি। এই কথাটার মানে হলো, আফটার আ টাইম টি ফ্রম আ মোমেন্ট অফ মাই চয়েস। কথাটা মনে রাখবে, মাই চয়েস। বুঝতে পেরেছো? তাহলে এবার মানেটা বুঝেছো যে টি ইনস্ট্যান্টে পার্টিকেলটা ধরলাম পি পয়েন্টে আছে। তাহলে আবার এই ভিড়গুলোকে সরিয়ে দিই। তাহলে ম্যাথমেটিক্যালি ল্যাঙ্গুয়েজে কি লিখতে পারি? টিটা হচ্ছে টি, আগে বলেছিলাম এই টি স্ট্যান্ডস ফর টাইম, নোটেশন ফর টাইম। এটা হলো অ্যাকচুয়ালি টি টাইমে। টি টাইমে মানে ওই আবার বললাম, অ্যাট এন ইনস্ট্যান্ট টি মানে হচ্ছে আফটার এ টাইম টি ফ্রম আ মোমেন্ট অফ মাই চয়েস। এই যে পি পয়েন্ট, তার কোঅর্ডিনেট ধরলাম এক্স। বুঝতে পেরেছো? পি পয়েন্টের কোঅর্ডিনেট ধরলাম এক্স। কোঅর্ডিনেট জিওমেট্রিতে বারবার কোঅর্ডিনেট কাকে বলে বলেছিলাম, বলে দিয়েছি, সেগুলোকে দেখো। কিন্তু আপাতত এখানে বলেও দিই যে এর মানে হলো যে এক্সটা হচ্ছে এই ডিরেক্টেড ডিস্টেন্স, এই ডিরেক্টেড ডিস্টেন্সটা হচ্ছে এক্স। মনে রাখবে যে পার্টিকেলটাকে আমি পি পয়েন্টটাকে এখানে এঁকেছি বটে, কিন্তু এই পি পয়েন্টটা এই লাইনের যে কোনো জায়গায় থাকতে পারে। মনে রাখবে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, এটা খেয়াল রাখবে। আর এক্সটা হচ্ছে ডিরেক্টেড ডিস্টেন্স, মানে এক্সটা কিন্তু পজিটিভও হতে পারে, এক্সটা নেগেটিভও হতে পারে, এমনকি
এক্সটা কোনো একটা পার্টিকুলার টাইমে 0 হতে পারে, অর্থাৎ ও পয়েন্টে চলে আসলো, মানে ও পয়েন্টে আছে কোনো একটা পার্টিকুলার টাইমে, এমনও হতে পারে। বুঝতে পেরেছো? তো এই হলো ব্যাপার। এইবার আমরা কি করছি, টি প্লাস ডেল্টা টি টাইম নিচ্ছি। টি প্লাস ডেল্টা টি মানে যখন টি হচ্ছে টি প্লাস ডেল্টা টি, মনে রাখবে এই টি মানে আবার টি কেটে দেবে না, এর মানে হলো যে টাইম, এটা হচ্ছে একটা নোটেশন স্ট্যান্ড করছে। তো ধরা যাক এই পয়েন্টটাকে এখানে আঁকলাম, কিউ পয়েন্ট, ঠিক আছে। কিউ পয়েন্টে পার্টিকেলটা কখন আছে, যখন টাইমটা হচ্ছে টি প্লাস ডেল্টা টি, আর তখন কিউ এর কোঅর্ডিনেট ধরলাম এক্স প্লাস ডেল্টা এক্স, ঠিক আছে। এ প্রসঙ্গে বলে রাখি, এক্সটা হচ্ছে গিভস দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট পি, তেমনি এক্স প্লাস ডেল্টা এক্স গিভস দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট কিউ। বুঝতে পেরেছো? কিংবা এভাবে বলতে পারি, এক্স গিভস দ্য পজিশন অফ দ্য পার্টিকেল when t equal to t, and x plus x gives the position of the particle at t equal to t plus delta t. বুঝতে পেরেছো? বুঝেছো বটে, আমার একটুখানি সন্দেহ আছে যে বুঝতে পেরেছো কিনা। আচ্ছা বলো তো দেখি, কিউ পয়েন্টটা কি এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে? থাকতে পারে। পি পয়েন্ট কিউ পয়েন্ট যেখানে খুশি থাকতে পারে। পি কিউ পয়েন্টকে পি এর ডান দিকেই থাকতে হবে, এর কোনো মানে নেই, মনে রাখবে, ঠিক আছে। তো কিন্তু আমি আঁকবো এখানে, যে তোমরা যদি বাড়িতে একটুখানি সময় নিয়ে করে দেখো যে আমি যা যা বলছি কিউ পয়েন্ট এখানে থাকলেও সেই কথাগুলো ভ্যালিড। তাহলে বলো দেখি, অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য পার্টিকেল কি হবে? কিন্তু তোমাদের এই মুহূর্তে আমাকে একটা প্রশ্ন করা উচিত। প্রশ্নটা হচ্ছে, কথাটার তো কোনো মানে নেই। অ্যাভারেজ ভেলোসিটি তুমি যদি বলো, কোন সময়ের অন্তরালে, ডিউরিং হোয়াট টাইম, ওভার হোয়াট টাইম ইন্টারভাল, বা ডিউরিং হোয়াট ইন্টারভাল, এটা বলাটা তো খুবই দরকার। এখান থেকে এত দূর অব্দি অ্যাভারেজ ভেলোসিটি যা হবে, মানে ধরা যাক, এমনি এমনি কথায় কথায় বলছি, যে ধরা যাক যে তুমি একটা সাইকেল চালানো শুরু করলে, সাইকেলটা ধরা যাক যে সোজা একটা রাস্তার সোজা সরল রেখা বরাবর চালালে, ঠিক আছে। ধরা যাক যে তুমি এরকম চালিয়েছো হচ্ছে গিয়ে 5 মিনিট একদম সোজা, তাহলে প্রথম 5 সেকেন্ডে তোমার যে অ্যাভারেজ ভেলোসিটি, তারপরের 5 সেকেন্ডে অ্যাভারেজ ভেলোসিটি, তারপরের যে 7 সেকেন্ডের অ্যাভারেজ ভেলোসিটি, এগুলো কি সব সেম নাকি? পজিশন টু পজিশন এসব তো চেঞ্জ করবে, খুব স্বাভাবিক। দেখো তুমি নিজেরাই ভেবে কল্পনা করে দেখো। এ কারণে যখনই কথাটা বলবে ফিজিক্সে বা সাধারণভাবে সায়েন্সে অ্যান্ড ম্যাথসে, কথাটা কিন্তু পুরোটা জুড়ে স্পষ্টতা নিয়ে থাকতে হবে। লিটারেচারেও স্পষ্টতা থাকতে হয়, তবে লিটারেচারের একটা কি, সেটা যেহেতু আর্ট, একটা ফর্ম অফ আর্ট, এখানে অনেক কিছু বুঝে নেওয়ার ব্যাপারও থেকে যায়, যেটা অত স্পষ্ট সাহিত্য থেকে আসে না, কারণ সেখানে অনেক ইন্টারপ্রিটেশন, তাৎপর্য, এগুলো থাকে বলেই একটু অতটা স্পষ্ট থাকে না, এবং না থাকার মধ্যে একটা মজাও আছে, কিন্তু সেটা আলাদা ব্যাপার। কিন্তু সায়েন্স বা সায়েন্সেস অ্যান্ড ম্যাথমেটিক্সে একদম যা বলবে সেটা একদম ক্লিয়ার কাট, ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে তোমার কথা, কোনো ধরনের অ্যাম্বিগুইটি থাকা চলবে না। বুঝতে পেরেছো? তাহলে এই ডিউরিং দিস ইন্টারভাল, মানে ডিউরিং মানে পজিশন পি থেকে কিউ, ঠিক আছে, এরকম বলা উচিত। তাহলে বলো দেখি, অ্যাভারেজ ভেলোসিটি কার অফ দ্য পার্টিকেল, ঠিক আছে, ডিউরিং পি টু কিউ ইজ কত হবে? আমরা জানি যে পি টু কিউ এই সময় ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, দেখো
ডেল্টা এক্স হয়েছে, ডেল্টা এক্সটা কোন দিকে? এই দিকে, তাই না? ডেল্টা এক্সটা ডিসপ্লেসমেন্ট, তার ডিরেকশনটা কোন দিকে? অ্যারোটা কোন দিকে? এই দিকে। বুঝতে পেরেছ? তাহলে ডেল্টা এক্স বাই ডেল্টা টি, কারণ ওভার টাইম, তাই না হয়, ওই ডিসপ্লেসমেন্টটা ঘটতে কত সময় লাগে, তো এই হলো অ্যাভারেজ ভেলোসিটি। ঠিক আছে? না, ঠিক নেই, কারণ ডিরেকশনটা বলতে হবে। তো ডিরেকশনটা কি? অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। শুধু এই প্রসঙ্গে একটা কথা বলি, ধরা যাক সে অ্যাভারেজ হোক বা যাই হোক, ধরা যাক ভেলোসিটি যদি কোনো একটা পার্টিকেলের কোনো একটা পার্টিকুলার পজিশনে যদি বলি 5 মিটার পার সেকেন্ড অ্যালং পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, তাহলে এই কথাকে আমরা এইভাবেও বলতে পারি যে পার্টিকেলের ভেলোসিটি ঠিক ওই পার্টিকুলার পজিশনেই, একই পজিশনেই হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, মাইনাস কিন্তু ড্যাশ না, হ্যাঁ, -5 মিটার পার সেকেন্ড অ্যালং দ্য নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। বুঝতে পেরেছ? তাহলে একই রকম ভাবে 5 কোনো একটা পার্টিকুলার পজিশনে পার্টিকেলের ভেলোসিটি যদি হয় 5 মিটার পার সেকেন্ড অ্যালং দ্য নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, তাহলে এই কথাকেই বলা যায় যে ঠিক এক্স্যাক্টলি ওই পজিশনে পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে -5 মিটার পার সেকেন্ড অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। এই কারণে মনে রাখবে যে যখনই তুমি একটা কোয়ান্টিটি দেখলে, ধরা যাক কোনো একটা পার্টিকুলার পজিশনে পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে ইউ, ইউনিটটা লেখো, ধরা যাক মিটার পার সেকেন্ড অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে ইউটা পজিটিভ কিংবা ইউটা নেগেটিভ। তাহলে ইউটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, এমন কি জিরো হতে পারে। সুতরাং ইউ ক্যান টেক এনি রিয়েল ভ্যালু, পজিটিভ, নেগেটিভ অর জিরো। বুঝতে পেরেছ? সুতরাং পজিটিভ পজিটিভের দিকে বেশি ঝুঁকে থাকবে এরকম ভাববে না, তো নেগেটিভ নাম্বার রেগে যাবে না। যতগুলো নেগেটিভ নাম্বার আছে ঠিক ততগুলো তো পজিটিভ নাম্বার আছে, তো শুধু পজিটিভ পজিটিভ করে আছে, তো নেগেটিভ নাম্বার কি করতে আছে। আবার আমরা মূল আলোচনায় ফিরে আসি, অর্থাৎ এই স্ট্রেট লাইনে যা যা বলেছিলাম। কি বলেছিলাম? পার্টিকেলের পজিশনটা হলো ঠিক এই পয়েন্টে, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স, যখন টাইমটা হলো টি, আর কিউ হলো পজিশন অফ দ্য পার্টিকেল যখন টিটা হলো টি প্লাস ডেল্টা টি, এবং ওই পজিশনে কিউ এর কোঅর্ডিনেট হলো এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে আমরা পি থেকে কিউ এই ডিউরেশনে পার্টিকেলের অ্যাভারেজ ভেলোসিটি কত সেটা নিয়ে আগে কথা বলে ফেলেছি, সুতরাং আর বলছি না। কিন্তু এইবার দেখো, যদি ডেল্টাটিকে খুব জিরোর কাছাকাছি করতে থাকো, মনে রাখবে ডেল্টাটিও কিন্তু নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, কিন্তু শুধুমাত্র ডেল্টাটি জিরো হতে পারে না। ডেল্টাটি খেয়াল করে দেখো, ডেল্টাটি গ্রেটার দেন জিরো হতে পারে, ডেল্টাটি লেস দেন জিরো হতে পারে, শুধু ডেল্টাটি ইকুয়াল টু জিরো হতে পারে না। কেন হতে পারে না? কারণ ডেল্টাটি যদি জিরোই হয় তাহলে তো কিউটা তো পি, সুতরাং ডেল্টাটি জিরো হতে পারে না। একই রকম ভাবে ডেল্টা এক্স এর বেলায় দেখো, ডেল্টা এক্স গ্রেটার দেন জিরো হতে পারে, লেস দেন জিরো হতে পারে, ইকুয়াল টু জিরো হতে পারে। বলো দেখি, ইকুয়াল টু জিরো হতে পারে।
কেন হতে পারে? কারণ কি, এমন তো হতেই পারে যে টাইম ইল্যাপস করে যাচ্ছে কিন্তু পার্টিকেলটা মুভই করছে না, বা কিছুটা সময় এমন আছে যেখানে পার্টিকেলটা মুভি করছে না। ধরা যাক তুমি সাইকেল চালাচ্ছ স্ট্রেট লাইনে, ধরা যাক প্রথম তুমি 1 মিনিট চালালে, তারপর নেমে পড়লে, নেমে পড়ে তুমি ধরা যাক 30 সেকেন্ড বিশ্রাম নিলে, আবার শুরু করলে, তাহলে ওই 30 সেকেন্ডে তো তোমার ভেলোসিটি জিরো, মানে সরি ভেলোসিটি জিরো বলে দাও, ওই সেকেন্ডে তো তুমি তোমার কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, হয়তো এক্সটা এক্সই থেকে গেছে, হয়তো ডেল্টা এক্স কিন্তু জিরো হতে পারে, মনে রাখবে, কিন্তু ডেল্টা টি জিরো হতে পারে না। ঠিক আছে, তাহলে এনিওয়ে আবার আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। তাহলে দেখতেই পাচ্ছ ফিজিক্সটা কিন্তু অঙ্ক ছাড়া হতে পারে না, কারণ ম্যাথস হচ্ছে ফিজিক্সের একদম ভিত। অনেকে বলে অবশ্য ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স, কিন্তু ল্যাঙ্গুয়েজ মানেটা কি? ল্যাঙ্গুয়েজ কি শুধুমাত্র একটা কমিউনিকেশন? এমনি ভাবো, তোমরা যারা বাংলায় বা আমি যখন একটা বাংলায় কথা বলছি, বাংলা ভাষা কি শুধুমাত্র একটা কমিউনিকেশন? তো শুধুই কমিউনিকেশন হয় তাহলে সাহিত্য তৈরি হয় কেন, গান তৈরি হয় কেন, কবিতা তৈরি হয় কেন, এবং বাংলা গান শুনতে আমাদের ভালো লাগে কেন? একই রকমভাবে অন্যান্য ভাষার ক্ষেত্রেও, নেপালি ভাষা বলো, গোর্খা বলো, সাঁওতালি ভাষা বলো, ঠিক আছে, হিন্দি ভাষা বলো, ভোজপুরি ভাষা বলো, বা আমাদের দেশের বাইরের যে অন্যান্য যে ভাষাগুলো আছে তাদের কথাই বলো, ভাষা শুধুমাত্র একটা কমিউনিকেশনের ভাষা নয়, মানে বিষয় নয়, এর সঙ্গে মনন, সংস্কৃতি, ভাবনা চিন্তা, ভাবনার যে ধরন, অনেক কিছু জড়িয়ে থাকে। আমরা অবশ্য ওই বিষয় নিয়ে এখন আলোচনা করছি না। তেমনি ম্যাথমেটিক্স যখনই আমি বলি যে ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স, তখন শুধুমাত্র এটা একটা কমিউনিকেশনের কথা নয়, এর মধ্যে প্রচুর গভীরতা আছে। সেই গভীরতাও দেখবে যত ফিজিক্স পড়বে তত তুমি এটা অনুভব করতে তোমরা পারবে। বুঝতে পেরেছ? তো এনিওয়ে আমরা এগিয়ে যাই। তাহলে আমি যদি দেখো যে কিউটাকে যদি আমি পি এর খুব কাছাকাছি আনতে চাই, তাহলে ডেল্টা টিকে আমার জিরোর খুব কাছাকাছি করে ফেলতে হবে। তো ডেল্টা টি যত জিরোর কাছাকাছি হচ্ছে তত কিউ পি এর কাছাকাছি চলে আসছে। ঠিক কথা না? ঠিক কথা নয়। এবার তুমি ডেল্টা টিকে আরো ছোট করে ফেলো, তাহলে কিউটা কি আরো পি এর কাছে চলে আসছে। ডেল্টা টিকে আরো ছোট করো, তাহলে পিটা আরো পি এর ক্লোজ চলে আসছে। এবার আমি একটা কথা বলছি যে ডেল্টা টিকে এত বেশি জিরো ক্লোজ করো যে তুমি যত ক্লোজ ভেবেছিলে তার থেকেও বেশি ক্লোজ। কথাটা বুঝতে পেরেছো? মন দিয়ে শোনো আবার। ডেল্টা টিকে তুমি জিরোর এত ক্লোজ করো, এত কাছাকাছি করে ফেলো যে তুমি যত কাছাকাছি ভাবলে তার থেকেও বেশি কাছাকাছি করে ফেলেছো। এই কথাটাকে একটুখানি ভাববে, মানে মেক ডেল্টা টি ক্লোজ টু জিরো, অ্যাজ ক্লোজ অ্যাজ ইউ প্লিজ। বা তুমি একটু আগে যেতটা ক্লোজ ভেবেছো, মানে হোয়াট ইউ হ্যাভ থট জাস্ট বিফোর that delta t has been taken close to zero, now make delta t further close to zero, and just think over it and repeat this phenomena again and again. Then what will happen? এটাই হচ্ছে কথাটা। হচ্ছে এই কথাটাকেই আমরা ম্যাথমেটিক্সে এইভাবে লিখে থাকি, ডেল্টা টি এইরকম একটা চিহ্ন দিয়ে লিখি এবং এটাকে পড়ি ডেল্টা টি টেন্ডস টু জিরো বা ডেল্টা টি অ্যাপ্রোচেস জিরো। বুঝতে পেরেছ? এই কথাটা নিয়ে আমরা ওই ম্যাপিংসে যেটা চলছিল ওখানে রিয়েল ফাংশনস করব। রিয়েল ফাংশনসের করার পর সেখানে লিমিট অফ আ ফাংশন করব। তখন আমরা এই বিষয় নিয়ে আরো অনেক কথা বলবো, যেটা অঙ্কের ভাষায় হবে। কেন এখন যেটা আমি বললাম এটা হচ্ছে একটু ইনটিউশনাল,
যে ডেল্টাটিকে জিরোর এত বেশি ক্লোজ করো যে তুমি যত ক্লোজ ভেবেছিলে তার থেকেও বেশি ক্লোজ। এই কথাটা হচ্ছে একটুখানি ইনটিউশনাল। তাহলে এর একটা ম্যাথমেটিক্সে একটা ঠিকঠাক স্পষ্ট একটা মানে থাকতে হবে। কারণ আমি আবার বলেছি যে সায়েন্সেস অ্যান্ড ম্যাথমেটিক্সে কিন্তু এভরিথিং মাস্ট বি ক্রিস্টাল ক্লিয়ার, দেয়ার ক্যান নট বা দের ইজ নো স্কোপ অফ অ্যাম্বিগুইটি হোয়াটসোএভার। বুঝতে পেরেছো? এনিওয়ে, এখন তো আমরা একটু ফিজিক্স করছি, তো একটু ইনটিউশন ফিউশন চলতে পারে, আর একটু ইনটিউশনের প্রয়োজন আছে, নাহলে তো আমরা ফিল করতে পারবো না। আগে তো ফিল করাটা তো খুব জরুরি। এনিওয়ে, ডেল্টা টি কে টেন্স টু জিরো, এটাকে আমরা বলি ডেল্টা টি টেন্স টু জিরো। আগে যে ফেনোমেনা বললাম সেই ফেনোমেনার মানেই এই। তাহলে দেন কিউ টেন্স টু পি, ঠিক কথা কি না? তখন তো কিউটা পি এর দিকে টেন্ড করে যাচ্ছে, মানে কিউটা পি এর দিকে অ্যাপ্রোচ করে যাচ্ছে। তাহলে এই যে আগে যে অ্যাভারেজ ভেলোসিটিটা বলেছিলাম, ওখানে যদি আমরা ডেল্টা টি টেন্স টু জিরো করে ফেলি, তাহলে ওই যে অ্যাভারেজ ভেলোসিটি যে কোয়ান্টিটিটা বেরিয়েছিল সেটা নিশ্চিতভাবেই ভেলোসিটি অ্যাট দ্য পয়েন্ট পি হয়ে যায়, ঠিক কিনা? এবং ডিরেকশনটা কিন্তু একই থেকে যাবে। ডিরেকশনটা কি? টুয়ার্ডস দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। তাহলে আমরা কি বলতে পারি? এটাই বলতে পারি যে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়াল টু টি, মানে অ্যাট টাইম টি, ইজ, এবার ওই যে ডেল্টা টি টেন্স টু জিরো, এটা অঙ্কেতে এভাবে লেখা হয়, হ্যাঁ, লিম মানে লিমিট, কথাটা মানেটা এরকম, লিম ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এক্স বাই ডেল্টা টি। মনে রাখবে ডেল্টা এক্স বাই ডেল্টা টিটা ছিল অ্যাভারেজ ভেলোসিটির এদিকের পার্ট, ডিরেকশন ছাড়া যে পার্টটা লিখেছিলাম। মনে রাখবে এটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, ভেবো না যেটা পজিটিভ। তোমাদের তো আবার পজিটিভের দিকে আবার বেশি ঝোঁক, নেগেটিভরা তোমার কি দোষ করেছে? নিবে, তাহলে পি পয়েন্ট ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়াল টু টি, বা এভাবে বলতে পারো অর অ্যাট পি, তাই তো? পার্টিকেল অ্যাট টি ইকুয়াল টু টি অর অ্যাট পি ইজ লিম ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এক্স বাই ডেল্টা টি, কিন্তু ডিরেকশনটা তো একই থেকে যাচ্ছে, তাই না? তাহলে অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট পি ইজ লিম ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এক্স বাই ডেল্টা টি অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। মনে রাখবে, একটু বক্স করে দিলাম, হ্যাঁ। এই হলো ডিরেকশনের কথা। এই যে জিনিসটা লিখেছি এটাকে একটা বলা হয় অঙ্কে, ম্যাথমেটিক্সে ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট। ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট, কেমন সব হচ্ছে, ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট অফ এক্স with respect to t, কিংবা এটাও বলা হয় or derivative of x wrt, মানে with respect to t। এবং এর নোটেশনও আছে, and is denoted by dx by dt। তাহলে নতুন নোটেশনে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট পি বা অ্যাট টি ইকুয়াল টু টি বা অ্যাট টাইম টি ইজ dx by dt along the positive direction of x axis। বারবার বলছি, ভেলোসিটি যেহেতু একটা ভেক্টর, ভেক্টর যখনই তুমি উল্লেখ করবে তখন ওই ম্যাগনিটিউড
ম্যাগনিচিউড কথাটা এখন ঠিক বলাটা ঠিক না, ম্যাগনিচিউড যেটা নেগেটিভ বা পজিটিভ দুটোই হতে পারে, যা খুশি হতে পারে, তার সঙ্গে অ্যারোটা কত সেটা বলতেও ভুলবে না। বুঝতে পেরেছ? তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি? ফাইনালি আমরা যেটা লিখতে পারি নতুন ভাষায় সেটা হচ্ছে velocity of the particle at p কিংবা or at t equal to t is dx by dt। এটাকে d কি পড়বে বলো তো? dx by dt পড়লে অসুবিধা কিছু নেই, dx dtও পড়তে পারো, dx dt, জাস্ট সিম্পলি dx dt। হ্যাঁ, dx dt পড়ার পর dx dt পাশাপাশি লিখে দেবে না, dx এরকম লিখবে এরকম, কিন্তু পড়তে পারো dx dt। দ্যাট পি এবং এটা কি, এটাই হচ্ছে ক্যালকুলাস। যে ক্যালকুলাস অনেক কথা শুনেছো তো, এটাই হচ্ছে ক্যালকুলাসের বিগিনিং। বা অ্যাট পি অর অ্যাট টি ইকুয়াল টু টি ইজ ডিএক্স ডিটি, কিন্তু এখানে তো অ্যারোটা লিখতে হবে। অ্যারোটা কি? অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। বুঝতে পেরেছো? তা আগে যেটা বলেছিলাম, ভেলোসিটি অলওয়েজ একটা পার্টিকুলার পজিশনে হয়, পজিশন যেভাবে চেঞ্জ হচ্ছে সে ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে। সাইকেল চালাও সোজা, তাহলেই বুঝতে পারবে খুব কম সময় ভেলোসিটি চেঞ্জ করে না। বাস যদি সোজা যাচ্ছে দেখবে যে ইউজুয়াল ব্যাপারটা হলো যে ভেলোসিটি চেঞ্জ হতে হতেই যায়, বা অন্তত খুব কম একটা সময়ের একটা অন্তরাল আছে যেখানে হয়তো ভেলোসিটি একই থেকে গেল। মনে রাখবে ভেলোসিটি চেঞ্জ কীভাবে হতে পারে, এই বেঁকে গেল তাহলেও কিন্তু ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল। যাকে আমরা অবশ্য সরল রেখায় বলছি, ফলে ঘোরাঘুরি করতে পারবে না। তো সোজা তুমি যদি যাও তবে একই ভেলোসিটি থেকে যাবে, মোস্ট আনলাইকলি, কারণ তুমি তো প্রথমে তাকে শুরু করছো। ধরা যাক আমি এখন হাঁটা দিয়ে শুরু করি, তো এখন তো আমার ভেলোসিটি 0, এই ধরো যাক হাঁটছি তোমার কাছে আসছি, তাহলে এই যে হাঁটছি, যে ধরো পিছনে করলাম, এই যে গেলাম পিছনে, এটা পুরো স্ট্রেট লাইনই হলো, কিন্তু ভেলোসিটি চেঞ্জ যে হয়েছে এতে কোনো সন্দেহ নেই। প্রথমে দেখো 0, তারপর হাঁটাতে বাড়লাম, মানে কি প্রথম দিকে তো হঠাৎ করে তো ভেলোসিটি 0 থেকে 5 মিটার পার সেকেন্ড তো হয়ে যেতে পারে না, বা 5 মিটার পার মিনিট হতে পারে না। তাই ভেলোসিটি আস্তে আস্তে বেড়েছিল, এবার একটা জায়গায় গিয়ে আমি যখন থেমে ব্যাক করছি ওই পয়েন্টে ভেলোসিটি 0, দ্যাট মিনস তার আগে আবার ভেলোসিটি যেটা বেড়েছিল তারপর কমে গেছে। এবার আমি যখন ব্যাক করছি তখন কিন্তু ভেলোসিটি ডিরেকশনটা কিন্তু এই দিকে হয়ে গেছে, আগে ছিল ওই দিকে, তো ভেলোসিটি এখানে তো চেঞ্জ হলোই। এবার দেখো যখন ওখানে ছিল তখন হলো 0, তারপর এদিকে যদি আস্তে 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 বেড়েছিল, বেড়ে আবার কমে গেছে, কারণ আমি এখানে থেমে গেছি। অত মনে রাখবে যে কম এই যে ডিস্টেন্সেসগুলো, এত কম ভেলোসিটির যে ভেরিয়েশনসগুলো অনেক সময় আমাদের চোখে নজরে ঠিক পড়ে না, কিন্তু এবার থেকে নজরে দেবে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা ধরা যায় একটা টেবিলে নাও, টেবিলে ধরা যায় একটা যে কোনো যা তোমার হাতের কাছে আছে, ধরা যাক একটা পেন বা একটা কোনো ডিস্ক যদি থাকে, জাস্ট একটু স্ট্রাইক করো, তো কি দেখবে যে একটু রেগুলো পর থেমে গেল। মানে কি প্রথম দিকে লিফট করার সময় ভেলোসিটি সব থেকে বেশি ছিল, তারপর আস্তে আস্তে যত এগোচ্ছে তত কি হচ্ছে, ভেলোসিটি কমে যাচ্ছে, ডিরেকশনটা একই দিকে আছে, তারপর ভেলোসিটি 0 হয়ে গেল। মানে কি ভেলোসিটি চেঞ্জ করে যায়, পজিশন টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, পজিশন চেঞ্জ হচ্ছে বা টাইম চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হতে থাকে। এর মানে হলো যে ভেলোসিটি তোমাকে যদি জানতে হয় তাহলে প্রত্যেকটা মোমেন্টে জানতে হবে। এই কারণে যে কোনো মোমেন্ট টি ইকুয়াল টু টি, মানে কি টিটা তো জেনারেল একটা ব্যাপার, মানে টি পয়েন্টেই বলে দিলাম, টি ইনস্ট্যান্টেই ভেলোসিটি হচ্ছে ডিএক্স বাই ডিটি। এটাই তো জানার কথাটা ছিল, সেটাই আমরা জেনে নিলাম। এটা নিয়ে আরো পরে কথা বলছি, কিন্তু একটা কথা শুধু এখানে বলে রাখি, অনেক সময় এই ধরনের ভেলোসিটিকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিও বলা হয়। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে বইতে দেখবি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যেটা লেখা আছে সেটা বলতে আমি এমনি যে ভেলোসিটি লিখেছি সেটাই। তা আমি এত ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির উপরে তো জোর দিলাম না কেন? এই জোরটা আমি এ কারণে দিইনি যে ভেলোসিটি তো সবসময় ইনস্ট্যান্টেনিয়াসই,
তো যেই জিনিসটা সবসময় হয় সেখানে কি আমরা অ্যাডজেক্টিভ লাগাই না আমরা। কত অ্যাভারেজ ভেলোসিটি, তখন ঠিক আছে, কারণ ওই ভেলোসিটি কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস নয়, এ কারণে অ্যাভারেজ। কত ভেলোসিটি মানে ইনস্ট্যান্টেনিয়াস, কত ভেলোসিটি মানে ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস কথা বলাটাই তো হচ্ছে একদম বেকার কথা। যাকে এনসিআরটি বই দেখবে সেখানে ইনস্ট্যান্টেনিয়াস লেখা থাকে, অনেক সময় অনেকগুলো বইতে লেখা থাকে, তবে আমার মতে ইনস্ট্যান্টেনিয়াস লেখাটার কোনো মানে নেই, কারণ ভেলোসিটি ডিসক্রাইব করা মানেই হলো প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি বলা। যদি আমরা না বলতে পারতাম তাহলে আমাদের এইসব মেকানিক্স ছেড়ে দিতে হতো, ঠিক আছে। সুতরাং এগুলো আমাদের কন্ট্রোলের বাইরেই থাকতো, কিন্তু থ্যাঙ্কফুলি আমরা এগুলো সব আমাদের কন্ট্রোলেই আছে। শুধুমাত্র তোমরা এখনো এটা শিখে উঠতে পারোনি, এবার দেখবে শিখতে পেরে যাবে। এবার আরো দু একটা কথা বলি। ধরো এই হলো সেই আমাদের এক্স অ্যাক্সিসটা, এই অ্যালঙ্গেই পার্টিকেলটা মুভ করছে। ধরো এই হলো পার্টিকেলের পজিশন পি, যার কোঅর্ডিনেটটা হলো এক্স, যখন টাইমটা হচ্ছে টি। আর এই ধরা যাক হলো পার্টিকেলের পজিশন কিউ, যার পজিশনটা হলো এক্স ড্যাস্ট, কোঅর্ডিনেটটা হলো এক্স ড্যাস্ট, যখন টাইমটা হলো টি ড্যাস্ট। আগেই বলেছি কিউ পয়েন্টটা কিন্তু এই স্ট্রেট লাইনে যে কোনো জায়গায় থাকতে পারে, একই রকমভাবে পি পয়েন্টটাও এখানকার এই লাইনে যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই যে টি ড্যাস্ট মাইনাস টি, যেটাকে আমরা ইউজও করেছি, এটাকে আমরা ডেল্টা টি করে লিখে থাকি, বুঝতে পেরেছ? এই যে সিম্বল ডেল্টা, এটা হচ্ছে একটা গ্রিক লেটার মানে অ্যালফাবেট। গ্রিক লেটার ফর হোয়াট? গ্রিক লেটার ফর ক্যাপিটাল ডেল্টা। ক্যাপিটাল ডেল্টা, এটা স্মল ডেল্টার নোটেশন হচ্ছে এই, এটা হচ্ছে স্মল ডেল্টার নোটেশন। তো এই ডেল্টা অফ একটা কোয়ান্টিটি থাকে, এটাকে ফিজিক্সে বলা হয় চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি। কি বলা হয়? চেঞ্জ। তাহলে ডেল্টা এক্স মানে কি? এক্স ড্যাশ মাইনাস ডেল্টা এক্স মানে কি? চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি এক্স, সেটা হচ্ছে এক্স ড্যাশ মাইনাস এক্স। এবারে চেঞ্জ শব্দটা একটু ভালো করে দেখো। চেঞ্জটা সাধারণত আমরা ব্যবহারিক যে জীবনে আমরা সবসময় একটা, এটা দেখো সবসময় একটা পজিটিভ ব্যাপার, মানে কতটা পরিবর্তন হয়েছে, তাই না? মানে ধরা যাক তোমার কাছে ছিল 20 টাকা, এখন হলো 30 টাকা, তাহলে কতটা পরিবর্তন হচ্ছে? না 10 টাকা। কিন্তু তোমার কাছে ধরা যাক 20 টাকা আছে, আর এখন তোমার কাছে 10 টাকা হয়ে গেল টাকাটা, তাহলে কত পরিবর্তন হলো? তাহলেও 10 টাকাই হলো। তো সাধারণত ইংলিশে এই যে চেঞ্জ, এক্ষেত্রে নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপার থাকে না, কিন্তু ফিজিক্সে যখনই চেঞ্জ দেখবে, এটা অলওয়েজ ভাববে ইনক্রিজ। বরঞ্চ ইনক্রিজ শব্দটাই বেশি ভালো হতো। যেমন ইনক্রিজ ইন দ্য কোয়ান্টিটি টি, মানে ডেল্টা টি ডিনোট করছে কি? ইনক্রিজ ইন দ্য কোয়ান্টিটি টি। ডেল্টা এক্স কে ডিনোট করছে ইনক্রিজ ইন দ্য কোয়ান্টিটি এক্স। মনে রাখবে, ইনক্রিজ মানে ভেবো না যে অ্যাকচুয়ালি ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ কিন্তু নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, জিরো হতে পারে। ধরা যাক ইনক্রিজ যদি 0 বেরোয়, তাহলে আমরা এটাই বলবো যে কোনো ইনক্রিজই হয়নি। আর যদি ইনক্রিজটা পজিটিভ বেরোয়, তাহলে অ্যাকচুয়ালি একটা কোয়ান্টিটি ইনক্রিজ করেছে। আর ডেল্টা এক্স নেগেটিভ হতে পারে, এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওই কোয়ান্টিটিটা আগের যে ভ্যালুটা আছে, মানে এখানে যে ভ্যালুটা লিখেছি বা এখানে যে ভ্যালুটা লিখেছি তার থেকে কমে গেছে। বুঝতে পেরেছো? এটা মনে রাখবে।
বোঝা গেল কথাটা? তাহলে দেখো মন দিয়ে যে যখনই ডেল্টা টি লিখছি তাহলে পরের টাইম মাইনাস আগের টাইম, ডেল্টা এক্স যখন লিখছি পরের পজিশন মানে কোঅর্ডিনেট মাইনাস এখনকার কোঅর্ডিনেট, পরের কোঅর্ডিনেট মাইনাস আগের কোঅর্ডিনেট। বুঝতে পেরেছো? ফলে এটা অলওয়েজ ইনক্রিজ করে ভাববে। কিন্তু আমি বললাম বটে ইনক্রিজ করে ভাবতে, সে তুমি সবসময় ভেবো তাই, কিন্তু ফিজিক্সের যখন লিটারেচার পড়বে, বই পড়বে বা অন্য কোনো একটা কোশ্চেন পড়বে, তখন কিন্তু চেঞ্জ শব্দটাই তো ব্যবহার করতে পারে, তখন তো ইনক্রিজ শব্দ ব্যবহার নাও করতে পারে। তখন মনে রাখবে যে চেঞ্জ বলতে কিন্তু অলওয়েজ কি ইনক্রিজ। যেমন ধরা যাক চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এরকম কথা নিশ্চয়ই শুনেছো। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে হলো যে দুটো কাইনেটিক এনার্জির মধ্যেকার তফাৎ, তা নয়। এর মানে হলো কি পরের কাইনেটিক এনার্জি, পরের অবস্থায় কাইনেটিক এনার্জি মাইনাস আগের অবস্থায় কাইনেটিক এনার্জি। এটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, জিরো হতে পারে। অতএব মানেটা কি ইনক্রিজ ইন দ্য কাইনেটিক এনার্জি। অত মনে রাখবে যে চেঞ্জ শব্দটা ফিজিক্সে অলওয়েজ ইনক্রিজ সেন্সেই বোঝায়। এবার দেখো ধরা যাক যে টি টাইমে পার্টিকেলটা পি পয়েন্টে আছে, যার কোঅর্ডিনেটটা হলো এক্স, মানে কি এই ডিরেক্টেড ডিস্টেন্সটা হচ্ছে এক্স। তাহলে টিটা যেভাবে যেভাবে চেঞ্জ করবে এক্সও চেঞ্জ করবে, ঠিক? তো এক্ষেত্রে দেখো যে টি টাইমে বলছি পজিশন, তাহলে প্রথমে কোন ভেরিয়েবলের কথা আনছি? টি। তাহলে টিকে এক্ষেত্রে আমরা বলবো, টিকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পেরেছো? আর এক্স যেটা, এক্স কি হচ্ছে? টি এর উপরে ডিপেন্ড করছে, তাই না? তাহলে এক্সটাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পেরেছো? তাহলে এক্সটা দেখো যেহেতু টি এর উপরে ডিপেন্ড করে, এই যে স্টেট অফ অ্যাফেয়ার, এই যে ঘটনাটা, এটাকে আমরা এইভাবে লিখি এক্স ইকুয়াল টু এক্স ব্র্যাকেটে টি। মানে এটা মানে হলো যে এক্স টি এর উপরে ডিপেন্ড করছে। এমনকি এখান থেকে তুমি এটাও বলতে পারো যে টি হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটাকে এভাবেও বলা হয় যে এক্স ইজ আ ফাংশন অফ টি। কি বলা হয়? এক্স ইজ আ ফাংশন অফ টি। এক্স ইজ আ ফাংশন অফ টি। যেমন মানে সোজা কথা এক্স ইকুয়াল টু এমন কিছু লেখো যে এদিকে টি এর কিছু কিছু জিনিস আছে। যেমন এক্স ইকুয়াল টু টি, এক্স ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস টু টি মাইনাস ওয়ান, এক্স ইকুয়াল টু সাইন টি প্লাস কস টি, এক্স ইকুয়াল টু লক টি, এইরকম এক্স ইকুয়াল টু ই পাওয়ার এ টি। যেমন কি কি হতে পারে? অনেক কিছুই হতে পারে, অসংখ্য রকমভাবে এক্স টি এর উপরে নির্ভর করে থাকতে পারে। তাহলে ধরা যাক আমি যদি লিখি যে এক্স ইকুয়াল টু শুধু টি লিখলাম, তাহলে দেখো এক্স টি এর উপর নির্ভর করছে। এক্স ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস টু টি লিখলাম, তাহলেও দেখো এক্সটা টি এর উপর ডিপেন্ড করছে। এরকম যা খুশি লেখো। যেমন এক্স ইকুয়াল টু লিখতে পারো থ্রি টি কিউব মাইনাস ফোর টি স্কোয়ার প্লাস ফাইভ টি প্লাস ওয়ান। তাহলে কি এক্সটা টি এর উপর নির্ভর করলো। ঠিক আছে? আর কি লিখতে পারো? অনেক কিছু লিখতে পারো। লিখে কস টি প্লাস সাইন টি, যা মনে প্রাণে চায় সে লেখো। এক্স ইকুয়াল টু ই পাওয়ার এ টি কস টি, এরকম অনেক কিছুই হতে পারে। বুঝতে পেরেছো? আর ভেলোসিটি অ্যাট দ্য পয়েন্ট পি বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিও যাকে বলা হয়ে থাকে, তাহলে ভেলোসিটি অ্যাট দ্য পয়েন্ট পি কি বলেছিলাম? ডিএক্স বাই ডিটি, যার ডিরেকশনটা হলো এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালঙ্গে।
বুঝতে পেরেছ? কিন্তু এই কথাটারও একটু গভীরে এর মানেটা একটু বোঝার ব্যাপার আছে। এই মানেটা আমরা নেক্সট এপিসোড 1 পার্ট 2-তে করব। বুঝতে পেরেছ? আপাতত জাস্ট এই এপিসোডটা শেষ করছি একখানা কোশ্চেন নিয়ে, জাস্ট অনলি ওয়ান কোশ্চেন। এপিসোড 1 পার্ট 1 শেষ করার আগে এই কোশ্চেনটা নেওয়া যাক। এই কোশ্চেনটা ভালো করে দেখো। প্রথমে বলে রাখি, এই কোশ্চেনটা এইচ.সি. ভার্মা কনসেপ্টস অফ ফিজিক্সের ভলিউম 1 এর রেস্ট অ্যান্ড মোশন চ্যাপ্টারের ওয়ার্কড আউট এর একটা কোশ্চেন আছে। সেখানে এই কোশ্চেনটা আছে, কিন্তু এই কোশ্চেনের সঙ্গে আরও বেশ কিছু জিনিস আছে, সেটা একটু পরে আলোচনা করব, কারণ এখনও তো পুরো কথাটা শেষ হয়নি। তো কোশ্চেনটা আগে দেখো। কোশ্চেনটা হলো, দ্য পজিশন অফ আ পার্টিকেল মুভিং অন এক্স অ্যাক্সিস ইজ গিভেন বাই এক্স ইকুয়াল টু এই। যেখানে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, এই যে চারখানা কোয়ান্টিটিস আছে তাদের নিউমেরিক্যাল ভ্যালু বলছে 1, 4, -2 and 5। আর এসআই, পুরো কোশ্চেনের ক্ষেত্রে এসআই ইউনিট ব্যবহার করা হয়েছে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে এ, বি, সি অ্যান্ড ডি এর ডাইমেনশনস বার করো। তারপরে হলো যে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে পার্টিকেলের পজিশন বার করো। আর তারপরে বলছে অ্যাভারেজ ভেলোসিটি বার করো ডিউরিং দ্য ইন্টারভাল টি ইকুয়াল টু 0 টু টি ইকুয়াল টু 4 সেকেন্ড। বুঝতে পেরেছ? তাহলে প্রশ্নটা আগে একটু খাতায় লিখে রাখো। দেখো এখানে দেখতেই পাচ্ছ যে এক্সটা টি এর উপরে ডিপেন্ড করছে, মানে এক্স ইজ আ ফাংশন অফ টি। পার্টিকেলটা এক্স অ্যাক্সিসে মুভ করছে, এটা তো বলে দেওয়া আছে। তো বলেছিলাম যে যে লাইনে মুভ করছে সেই লাইনটাকে এক্স অ্যাক্সিস নাম দাও, ওয়াই অ্যাক্সিস নাম দাও, এস অ্যাক্সিস নাম দাও। তার সঙ্গেও মিলছে কথাটা। এইবার শুধু এখন যেটা মিলছে না, ওখানে আমি বলেছিলাম যে একটা পছন্দের পয়েন্টকে অরিজিন নেবে, 1 নম্বর। তো এখানে কোন পয়েন্টটাকে অরিজিন নিয়েছে এই কথা কি কোশ্চেনে স্পষ্ট করে বলা আছে? আর ওখানে আরেকটা কথা বলেছিলাম যে টাইম কথাটা যখনই উল্লেখ করবে, টি যখন উল্লেখ হলো, তাহলে তোমার পছন্দের একটা মোমেন্ট নেবে, সেই মোমেন্টে টি টাইম বাদে। তো সেরকম কথা কি এখানে বলেছে? তো সবসময় কথা কি খুব স্পষ্ট করে বলা থাকতে হয়? কথাটা অনেক সময় ভিতরে লুকিয়েই থাকে। এর মানেই হলো এখানে যেমন যে অরিজিন ও একটা পয়েন্টকে নিয়েছে, এখানে কোশ্চেন একটা কোনো না কোনো একটা পয়েন্টকে অরিজিন নিয়েছে, টাইমটাও কাউন্ট হচ্ছে। যেমন টি ইকুয়াল টু 0 হলে এক্সটা কত, টিটা যখন 0 দেখতেই পাচ্ছ, এক্সটা হলো ডি। ঠিক আছে? যখন পজিশনটা হলো, কোঅর্ডিনেটটা হলো ক্যাপিটাল ডি, ঠিক আছে, ওই সময় থেকে, মানে ওই মোমেন্ট থেকেই তুমি টাইমটা কাউন্ট করা শুরু করেছো। এই কোশ্চেনে এটা স্পষ্ট হয়ে গেছে। বুঝতে পেরেছ? যা বলেছিলাম সেটা স্পষ্ট। এইবার এখানে একটা জিনিস দেখো, সেটা যদিও ঠিক এক্স্যাক্টলি চ্যাপ্টার ব্যাপার নয়, ফিজিক্সের যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটাকে আমি করাবো কিছুদিন বাদে, ওটাও শুরু করব। তার নাম হলো, কি বলা যেতে পারে, ইউনিটস, মেজারমেন্টস অ্যান্ড ডাইমেনশনস। সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো ওটাকে প্রথমে শুরু করিনি, তার একটা কারণ আছে, এটা পরে বলবো। তো এখানে দেখো যে যদি এক্স ইকুয়াল টু এটা হয়ে থাকে, তাহলে এইটা যে ডাইমেনশন, এই ডাইমেনশনটা কি? লেন্থের ডাইমেনশন। ঠিক? তাহলে এ পারে যা থাকবে তারও ডাইমেনশনটা লেন্থেরই ডাইমেনশন হতে হবে। এটাকেই বলা হয় হোমোজিনিটি প্রিন্সিপাল অফ ডাইমেনশনস। তাহলে কিন্তু এখানে যদি খুব মন দিয়ে দেখো, এইটার ডাইমেনশনটা কি? টাইমের কিউব।
এটা জানো তো যে লেন্থের ডাইমেনশনটাকে ক্যাপিটাল এল দিয়ে ডিনোট করি, লেন্থের ডাইমেনশনকে ক্যাপিটাল এল দিয়ে ডিনোট করি, মাসের ডাইমেনশনকে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করি, টাইমের ডাইমেনশনকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি। তাহলে এর ডাইমেনশনটা তো হচ্ছে টি কিউব, তাহলে এর ডাইমেনশনটা কত হতে হবে? এমনই তো কিছু হতে হবে যাতে এই দুটো গুণ করে ডাইমেনশনটা লেন্থের হয়ে যায়। তাহলে বলো, এর যদি টি কিউব হয় তাহলে এর ডাইমেনশনটা কত হতে হবে? এল টি পাওয়ার -3। তাহলে এল টি পাওয়ারে -3 আর এই টি কিউব কেটে কুটে কত হয়ে গেল? এল। তাহলে এর ডাইমেনশনটা হতে হবে এল টি পাওয়ার -3। তেমনি বলো বি এর ডাইমেনশন, টি স্কোয়ারের ডাইমেনশনটা কি? টি স্কোয়ার ডাইমেনশনটা হচ্ছে টি স্কোয়ার, ক্যাপিটাল টি স্কোয়ার। তাহলে বি এর ডাইমেনশনটা কি হতে হবে বলো? এল টি পাওয়ার -2। তাতে করে কি হবে? এর ডাইমেনশনটা হয়ে যাবে লেন্থের ডাইমেনশন মানে এল। এবার ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তাহলে এটা লিখবে কি করে সেটা বলে দিচ্ছি। তাহলে ডাইমেনশন ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, সুতরাং অতটা ফার্স্ট চ্যাপ্টারটা না করেও ডাইমেনশনটা বুঝে নেওয়া যায়। যে কোনো ইকুয়েশন মনে রাখবে ডাইমেনশনালি কারেক্ট হতেই হবে, মানে ডাইমেনশনালি ইনকারেক্ট যদি কোনো একটা ইকুয়েশন দেখো যেটা ডাইমেনশনালি ইনকারেক্ট, সেটা ইকুয়েশনটাই ভুল। ইকুয়েশনটা বলছি বটে, কিন্তু ইকুয়েশনটা ভুল, ওই ইকুয়েশনটা হতে পারে না। কিন্তু মনে রাখবে যে ডাইমেনশনালি কারেক্ট হলে ইকুয়েশনটা যে ঠিক হয়ে যাবে তার আবার কোনো গ্যারান্টি নেই। এটা হচ্ছে একটা মিনিমাম একটা কন্ডিশন যে এতটুকু অন্তত মেনে চলতে হবে। বুঝতে পেরেছো? সেই যাকে এটা নিয়ে আরো পরে যখন ওই ফার্স্ট চ্যাপ্টারটা করবো, ইউনিটস, মেজারমেন্টস অ্যান্ড ডাইমেনশনস, তখন ওটা নিয়ে আলোচনা করবো আরো বেশি করে। তাহলে এইটা তো পেয়ে গেলে, মানে ডাইমেনশনস অফ এ বি সি অ্যান্ড ডি পেয়ে গেলে। এবার কি জানতে চাইছে বলো? পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড। মানে সোজা কথা, এখানে এ বি সি ডি ভ্যালুটা তো 1 4 -5 বসিয়ে দেবে। এবার জাস্ট সি এর জায়গায় কি বসিয়ে দেবে? 2। তাতে যে ভ্যালুটা পেলে তারপর কি হয়ে যাবে? মিটার। কেন মিটার? কারণ এসআই ব্যবহার করা হয়েছে। দেখো কোথায় লেখা ছিল, কোথায় লেখা আছে? এসআই ইউজড, হ্যাঁ যে, অ্যান্ড এসআই ইউনিটস আর ইউজড। বুঝতে পারলে? তাহলে এক্স এর টি ইকুয়াল টু 2 সেকেন্ডে টি এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে এক্স যা পেলাম সেটাই হচ্ছে ওর পজিশন যখন টি হলো 2 সেকেন্ড। আর অ্যাভারেজ ভেলোসিটি আমরা জানি যে টি ইকুয়াল টু 0 সেকেন্ড আর টি ইকুয়াল টু 4 সেকেন্ড, এই ইন্টারভালে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, মানে কি কত হয়েছে বলো? 4 সেকেন্ডের যে পজিশন মাইনাস 0 সেকেন্ডের যে পজিশন, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যার ডিরেকশনটা কোন দিকে? এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালংয়ে। তাহলে ওই ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই কতটা টাইম লেগেছে? 4 - 0 মানে 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ডে থিওটাকে ডিভাইড করে দিলে যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, কোন দিকে? এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালংয়ে। তাহলে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অফ ডাইমেনশনস থেকে কি বলতে পারি? এ টি কিউব থার্ড ব্র্যাকেট। এই কথাটার মানে জানো? এই কথাটার মানে হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট, এর মানে হলো লেখা হয়েছে এ টি কিউবের ডাইমেনশন। এ টি কিউবের ডাইমেনশনের নোটেশন হচ্ছে এই। তাহলে এটা ইকুয়াল টু কত হতে হবে বলো? এই ডাইমেনশনটা এক্স এর ডাইমেনশনের সমান হতে হবে, মানে লেন্থের ডাইমেনশনের সমান হতে হবে। সেটা কত হয়? এল। এখানে থার্ড ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে কিছু কিছু বইতে দেখেছি দেয়, তবে না দিলেও চলবে, তা আমি দিচ্ছি না। তাহলে এই ডাইমেনশনটা হচ্ছে এল, কিন্তু এর মানেটা কি? এর মানে হলো এর ডাইমেনশন আর টি কিউবের ডাইমেনশন। ঠিক আছে, এবার এখানে লিখি, এখান থেকে এখানে আসছে না, তো ডাইমেনশন অফ এ নোটেশনটা তো থেকেই যাবে, কারণ এটা তো আমাকে বার করতে হবে। টি কিউবের নোটেশন ডাইমেনশন কত?
ডাইমেনশন অফ টি ইন্টু ডাইমেনশন অফ টি ইন্টু ডাইমেনশন অফ টি। এটার নোটেশন একটু আগে বললাম ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি কিউব ইকুয়াল টু এল। তাহলে এর মানেই হলো এ ডাইমেনশনটা হচ্ছে এল টি পাওয়ার -3। বুঝতে পেরেছো? তাহলে এবার বি এর ডাইমেনশনটা বার করতে পারবে। তাহলে এ ডাইমেনশনটা এখানে করে দিই, তাহলে বি টি স্কোয়ারের ডাইমেনশনটাও হবে এল। এবার তাহলে আমরা স্টেপ জাম্প করে ফেলতে পারি, তাহলে বি এর ডাইমেনশনটা হবে এল টি পাওয়ার -2। সি এর ডাইমেনশন অফ সি টি এটা হবে এল, তাহলে এটা ইমপ্লাই করছে যে সি এর ডাইমেনশনটা হবে এল টি পাওয়ার -1, আর ডি এর ডাইমেনশনটা কত হবে? স্ট্রেট এল। আশা করি বুঝতে পেরেছো। আর যে রিলেশনটা দেওয়া আছে সেটা তো এটাই, এ বি সি ডির ভ্যালুগুলো বসিয়ে দিয়ে তো এটাই পেলাম। কিন্তু মনে রাখবে এটা লেখাতে ডাইমেনশনের কথাটা খুব স্পষ্ট করে অন্তত এখানে লেখা নেই, কিন্তু এখন তো আমরা মানেটা বুঝেই গেছি। এ কারণে কিপিং ডাইমেনশনস ইন মাইন্ড, এটাই হলো আমাদের সেই ম্যাথমেটিক্যাল রিলেশনস। বুঝতে পেরেছো? এবার কি জানতে চাইছিল? 2 সেকেন্ডে পজিশন, মানে এটা তো জানতে চাইছে এক্স টি ইকুয়াল টু 2 সেকেন্ড। এইভাবে আমরা এটাকে লিখি এক্স টি ইকুয়াল টু 2 সেকেন্ড। এভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। থার্ড ব্র্যাকেটে এক্স টি ইকুয়াল টু 2 সেকেন্ড, যেটা তোমার খুশি। তা আমি এটাই লিখছি। এত বড় দাগ দিতে হবে কোনো মানে নেই, এত লেখ টি ইকুয়াল টু 2 সেকেন্ড। বুঝতে পেরেছো? এরকম হবে, তো এইটাই লিখছি, তোমাকে লিখছি। বুঝতে পেরেছো? তো এটা কি হয়ে যাবে বলো? এটা হয়ে যাবে 2 কিউব প্লাস 4 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত 2 প্লাস 5, এটা কত হলো 8, এটা হলো 4 মানে 16, এটা কত হলো -4, এটা হচ্ছে 1, তো 16 8 24 হয়, 1 মানে হলো 25। এই ইউনিটটা কি? মিটার। বুঝতে পেরেছো? তুমি চাইলে প্রত্যেকটার শেষে মিটার লেখা উচিত, এইরকম মিটার, এই মিটার। ডাইমেনশনগুলো ঠিকঠাকভাবে বসিয়ে দিলে তো এটা মিটারই তো হবে নাকি? তো 2 সেকেন্ডে পজিশনটা হলো 25 মিটার। আর টি যখন 2 সেকেন্ড, তখন ওই পার্টিকেলটা যে পজিশনে আছে তার কোঅর্ডিনেটটা হলো 25 মিটার। 25 আর ইউনিট অফ মেজারমেন্টটা ছিল যে স্কেল অফ মেজারমেন্ট, যে স্কেলটা আমরা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে মিটার, 25 মিটার। এবার অ্যাভারেজ ভেলোসিটি ডিউরিং t equal to 0 to 4 সেকেন্ড, t equal to 0 to t equal to 4 সেকেন্ড। তাহলে আগে ডিসপ্লেসমেন্টটা করা যাক। তাহলে ডিসপ্লেসমেন্ট of the particle during t equal to 0 to t equal to 4 সেকেন্ড ইকুয়াল টু কত হয়ে যায় বলো? এর মানে কি x t ইকুয়াল টু 4 সেকেন্ড মাইনাস x t ইকুয়াল টু 0 সেকেন্ড। ঠিক কথা না? সব সময় ডিসপ্লেসমেন্ট ডিরেকশনটা লিখতে হবে, কমা অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। যেহেতু এক্স অ্যাক্সিস কথাটা কোশ্চেনে বলা আছে, সো আমরা এক্স অ্যাক্সিস কথাটা ব্যবহার করতে পারি। কিন্তু মনে রাখবে, যেখানে এক্সের কথা ব্যবহার করা নেই, তুমি নিয়েছো তোমার সুবিধার জন্য, তখন কিন্তু তুমি অনেকক্ষণ অব্দি এক্সে লিখতে পারো, কিন্তু ফাইনাল আনসারে কিন্তু এমনভাবেই তোমার আনসারটা লিখতে হবে যেমনভাবে কোশ্চেনের শব্দগুলো ব্যবহার হয়েছে। অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। তাহলে টি ইকুয়াল টু 4 সেকেন্ডে বার করে নিতে পারবে? তো আমি বই দেখে লিখে ফেলছি, তোমরা দেখে নিতে পারবে। এটা বেরোবে 125 মিটার।
আচ্ছা এখানে কিন্তু আচ্ছা ঠিক আছে 125 আর জিরোটা তো খুব সোজা, জিরো মানে বসিয়ে দাও, মানে যদি শুধু 5 তাহলে -5, তাহলে এখানে মিটার কথাটা লেখা উচিত, কমা আবার এই ডিরেকশনের কথাটাকে আবার রিপিট করতে হবে, মানে অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। তাহলে এটা হলো 120 মিটার, কমা অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। এই হলো ডিসপ্লেসমেন্ট ডিউরিং t = 0 to t = 4 সেকেন্ড। এবার আমরা কি করব, অ্যাভারেজ ভেলোসিটি। দেয়ারফর অ্যাভারেজ ভেলোসিটি of the particle during t = 0 to t = 4 সেকেন্ড ইকুয়াল টু কথায় বলো 120, এই হলো তোমার ডিসপ্লেসমেন্টের কোয়ান্টিটেটিভ মেজারমেন্টটা, মানে মেজারটা, ডিভাইড বাই টাইমটা কত 4। এটা কি ছিল বলো মিটার, এটা কি ছিল সেকেন্ড, মানে এদিকে হলো কি মিটার পার সেকেন্ড, আর ডিরেকশনটা একই থেকে যাবে। তাহলে অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। বুঝতে পেরেছো? তাহলে 120/4 মানে কত? এটা হলো 30 মিটার পার সেকেন্ড along the positive direction of x axis। এই হলো তোমার যে লাস্ট পার্ট ছিল তার আনসার। তাহলে মোশন ইন আ স্ট্রেট লাইনের এপিসোড 1 পার্ট 1 এখানেই শেষ হলো। এপিসোড 1 পার্ট 2-তে আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের শিখতে হবে। যদি তোমাদের আমার এই লেকচারটা বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে, কোনো প্রশ্ন যদি উঠে থাকে, তবে এখন স্ক্রিনে যে নাম্বারটা ভেসে উঠবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এখন স্ক্রিনে যে মেল আইডিটা ভেসে উঠছে সেখানে তোমরা মেলও করতে পারো। আর ইউটিউবে যেখানে এসবি ম্যাথ স্ট্যাট ফিজিক্স ক্লাস চ্যানেলটা পোস্ট হয়ে আছে সেখানে গিয়ে কমেন্ট সেকশানেও তোমরা তোমাদের প্রশ্ন অসুবিধা কথা জানাতে পারো। যদি তোমাদের আমার এই লেকচার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো যাতে আরও ছাত্রছাত্রীরা দেখতে পারে, আর যদি পারো তাহলে লাইক দিও। আবার দেখা হবে মোশন ইন আ স্ট্রেট লাইন এর এপিসোড 1 পার্ট 2।